এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানি হামলার অভিযোগ ভারতের। ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা, যমুনার সামনে টানা অবস্থান। জুলাই সনদের ঘোষণা চেয়ে বাদ-জমা গণজমায়েত। সড়কের পাশে ফেলা আবর্জনা দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুরবাসী। সময় মতো না সরানোর অভিযোগ, লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এবং রাজধানীর সবজি বাজারে গ্রীষ্মের উত্তাপ, বেড়েছে গরিবের আমিষ মাছ ডিমের দামও, স্থিতিশীল মাংসের দর, স্বস্তি ফিরছে চালে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। শুরুতেই পাক ভারত উত্তেজনা প্রসঙ্গ। ভারতের 3টি সামরিক স্থাপনায় পাক সেনারা হামলা চালিয়েছে, এমন দাবিতে ভাসছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া রাজস্থান থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকেরও দাবি করেছে ভারত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উল্টো ভারতকে এবার সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ISPR প্রধান। এদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। আর সংঘাত নিরসনে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাক ভারত উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক হামলার অভিযোগ করে চলেছে ভারত। পাকিস্তানি সেনারা ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের এ দাবি নাকচ করে বলেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় পাকিস্তানের নয়। ভারতের রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া পাকিস্তানের 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটক ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করে ভারতের কাছে এর উপযুক্ত প্রমাণ চেয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। একে ভারত নাকচ করলেও বিবিসি ভেরিফাই এর প্রমাণ পেয়েছে। বিবিসির তথ্য মতে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানি হামলার প্রোপাগান্ডার প্রেক্ষিতে ভারতকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ISPR এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। অন্যদিকে চলমান এ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পাক ভারত সংঘাতের উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়া সংঘাত নিঃসরণে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে যোগ দিয়েছে ইনকিলাব মঞ্চ, হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জুলাই সনদ ঘোষণা এবং ফ্যাসিস্টের দোসর উপদেষ্টাদের পদত্যাগ দাবিতে বাদ-জমা গণজমায়েত করবেন তারা। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার কর্মসূচিতে যোগ দেন আরও অনেকে। শুক্রবার সকালেও চলে কর্মসূচি। বাদ-জুমা গণজমায়েতের ঘোষণা দেয়া হলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন যমুনার সামনে। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে, কারণ এইটা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দেশে যারা নাকি খুনির সাথে জড়িত, এরা নিরাপদে বিভিন্ন পার্শ্ব রাষ্ট্রের সহযোগিতায়, এদের সহযোগিতায় নিরাপত্তার সাথে দেশ থেকে বাইরে হতে চাচ্ছে। খুনি আসিরা ভারতে পলাতক আছে, হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দাবিতে আমাদের মূল আয়োজন আজকে। পাশাপাশি জুলাই সনদ ঘোষণা ও ফ্যাসিস্টের দোসরদের সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবিও জানায় আন্দোলনকারীরা। বৃহত্তরভাবে পুরো জাতি একত্রিত হয়ে যেভাবে জুলাই করেছে, ওভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাইয়ের
সনদ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, যারা এর সাথে জড়িত অতি বিলম্বে পদত্যাগ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের এখনো পর্যন্ত বিচার কার্য হতে দিচ্ছে না এবং রাজনৈতিকভাবে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে দিচ্ছে না। বাদ জুমা গণজমায়েতের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। এতে অংশ নেবেন রাজনৈতিক দলের নেতারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, এই মুহূর্তে কেমন দেখছেন এনসিপি জনতার আন্দোলন পরিস্থিতি? আমি এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনায়, সেই যমুনা থেকে একটু সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক অপোজিটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই এনসিপির যে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানে একটি গণজামায়াত শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগের জুলাই অভ্যুত্থান এবং তার পূর্ববর্তী সময়ে যে নারকীয় হত্যাকাণ্ড এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের বিচারের দাবিতে, একই সঙ্গে এখানে যেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতেও তারা কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন এই যে জুলাই আন্দোলনে যারা এখানে এসেছেন, শহীদ হয়েছেন, এমন একজন শহীদ পরিবার, শহীদ সৈকত, আমরা তার বোনের সঙ্গে কথা বলবো। তারা কি দাবি নিয়ে এখানে এসেছেন? আপু, আপনাদের দাবি দাওয়াগুলো কি? একটাই দাবি নিয়ে এসেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, সেটা চাই। আপনি নিজেই মাত্র বলেন যে নারকীয় হত্যাকাণ্ড, যেই শব্দটা আপনি ব্যবহার করলেন, এই নারকীয় হত্যাকাণ্ড শব্দটাই কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ইনাফ না? এটাই তো আমরা সবাই, আমি আগে কি করেছে আওয়ামী লীগ আমি সেটা জানি না, আমি যতটুকু দেখেছি, আমি আমার নিজের চোখ দিয়ে যতটুকু দেখেছি আমি ততটুকু নিয়েই বলবো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আর বেশি কিছু তো প্রয়োজন নেই। আমাদের বর্তমান MIS-এ তথ্য মন্ত্রণালয়ের যে MIS আছে, সেই MIS-এর ভিত্তিতে আপনারা দেখতে পারবেন MIS-এ 14,000+ শহীদের তালিকা করা হয়েছে এবং 14,000+ আহতের তালিকা করা হয়েছে এবং শহীদের তালিকা আছে 854 জন। তো এই যে এত 854 জনের জীবন, এই জীবনটাকে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ইনাফ না? আর এই যে আহত যারা আছে, একটা চোখ নেই, হাত নেই, পা নেই, তাদের এই যে অঙ্গগুলো হানি হলো, এইটার জন্য কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এমন দাবি আমরা তুলতে পারি না? অবশ্যই পারি, কারণ তাদের অর্ডারে, তাদের অনুমোদনে সব কিছু হয়েছে, এমন না যে তাদের অর্ডারবিহীন কিছু হয়েছে, তাদের কথাতেই সব কিছু হয়েছে। এবং তারা যেহেতু এই হত্যাকাণ্ড, এই নারকীয় যজ্ঞের জন্য তারা যেহেতু দায়ী, তারা যেহেতু অর্ডার করেছে, তো অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনাদের দাবি দাবাগুলো কি? একই দাবি? আমার দাবি দাবা হচ্ছে, হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আওয়ামী লীগ, এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। আমরা যেমনটা শুনছিলাম যে আওয়ামী লীগের বিগত শাসনামলের যাবতীয় কুকর্ম এবং যাবতীয় কর্মকাণ্ডের কারণেই তাদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে এনসিপিতে আগত যারা মিছিল বিভিন্ন সংগঠন থেকে এসেছে এবং যারা এসেছে তারা সবার দাবি একটাই, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। ফাতেমা। মারুফ, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকাকুটি থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ। উন্মুক্ত স্থান এবং ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী এবং রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনা সময়মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হবার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বললেন, লোকবল ও অর্থ সংকটে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মিরপুরের প্রশিক্ষা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এইসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ।
ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার হয় তাদের অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝে দিয়ে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধ কারণে সময় আমাকে সমস্যা হয়, পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাতগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। STS নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো STS থাকবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সবজি বাজারে লেগেছে গ্রীষ্মের উত্তাপ। সব বাজারেই বেড়ে গেছে গরিবের আমিষ, মাছ, ডিমের দামও। তবে অনেকটা স্থিতিশীল সব ধরনের মাংসের দাম। আর নতুন বোরো ধানের বদৌলতে স্বস্তি ফিরছে চালের বাজারে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের তপ্ত রোদে রাজধানীর বাজার জুড়েই গ্রীষ্মকালীন সবজির দাপট। থরে থরে সাজানো হরেক রকম সবজি। এসব সবজিতে চোখ জুড়ালেও স্বস্তি নেই ক্রেতার মনে। বরবটি, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, কচুরলতি সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট একটি লাউও বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এটার দাম সর্বোচ্চ 40 টাকা বা 50 টাকা হওয়া ছিল, কিন্তু লাউটার দাম 80 টাকা। এই যে আমি ডাটাটা নিলাম, এই ডাটাটা 20 টাকা বা 30 টাকা হলে ঠিক ছিল, ডাটার দাম 40 টাকা জানছি আমি। যে পেঁপের কেজি আগে খাইছি 40 টাকা 30 টাকা, এটা এখন 100 টাকা। ম্যাক্সিমাম সবজিগুলো আমাদের দেশীয় সবজি, তারপরে মূল্য বৃদ্ধির এই যে কারণ। বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা। পাড়া মহল্লায় এ দাম আরেকটু বেশি। রাহিয়ালারা যখন বিক্রি করবে তারা তো কিছু মুনাফা আদায় করবেই। আমরা 55 টাকা কেজি খুচরা বিক্রি করি, কিছু কি 50 টাকা পাইছে? পাইতেছে না কিন্তু। আবার ফার্মের মুরগির বাদামি ও সাদা রঙের ডিমের দাম ডজনে বেড়েছে অন্তত 10 টাকা। আগে 40 টাকা হালি ছিল, মানে 5-6 দিন আগে, এখন 10 টাকাতে বাড়ছে। সাদা ডিমটা ডজন ছিল 110, এখন 120 হয়েছে, অর্থাৎ 10 টাকা বাড়ছে। এদিকে গরু, খাসির মাংস যথাক্রমে 780 ও 1000 টাকা থেকে 1200 টাকায় স্থির আছে। আর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। ব্রয়লার মুরগিটা প্রায় 170 টাকা 75 টাকা মুরগি দাম আছে, মানুষ খাইতেছে। লেয়ার বেচতে আছে 300, গ্যাসের সপ্তাহ আছে 310। এদিকে নদীমাতৃক দেশেও মাছের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। মাছের মধ্যে একটা সিন্ডিকেট, না হলে এত ডিফারেন্স হবে কেন? চাষের মাছ 200 টাকা 250 টাকা, নদীর মাছ 1200-1600 টাকা কি জন্য হবে? আমরা যে মাছে ভাতে বাঙালি, এটা আমরা ভুলে গেছি অলমোস্ট। 400-500 গ্রামের ইলিশ মাছের দাম এখন প্রায় 2000 টাকা কেজি। তবে এত কিছুর ভিড়ে স্বস্তির খবর হলো নতুন বোরো ধানের কল্যাণে নিম্নমুখী চালের বাজার। নতুন ধান আসছে না, এমন তো কুমারী কথা, আর কুমারী গেছে গা, কেজিতে প্রায় 10-15 টাকা কেজিতে কমছে। বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গা যেন আগুন ঝরানো শহর। শুধু শহর নয়, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়েছে গ্রামীণ জনপদও। মে মাসের শুরুতেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা মাত্র 34%। ফলে গরমে হাঁসফাঁস করছে পুরো শহর। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম বাড়বে। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল একটি আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে এটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার
পরিকল্পনা চলছে। এতে শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন কোম্পানিতে মাত্র 30 মিনিটের নোটিশে 800 শ্রমিক ছাঁটাইয়ের রেকর্ড রয়েছে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনায় রয়েছে। শ্রমিকরা আশঙ্কা করছেন এতে করে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়বে। 2022 সালের মার্চ মাসে ডিপি ওয়ার্ল্ডের মালিকানাধীন পি&ও ফেরিস কোম্পানি যুক্তরাজ্যে 800 শ্রমিককে মাত্র 30 মিনিটের নোটিশে ছাঁটাই করে। বিদেশিদেরকে যে দেওয়ার জন্য যে পয়সা শুরু করতেছে, এটা তো এই সরকারের আইন না, এটা সৈরাসার সরকারের আইন। চট্টগ্রাম বন্দর এগুলা যে বাইরের হাতে না দেয়, এগুলা বাংলাদেশি কোম্পানি থাক, বাংলাদেশি যেভাবে এখন চলতেছে সেভাবে চলুক। আমরা সবসময় বাহিরের কোম্পানির বিরুদ্ধে আছি। ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আকুল আবেদন, বাল বাচ্চা নিয়ে যেন চলতে পারি, বিদেশি কোন কোম্পানিরা এখানে যেন না আসে। এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রস্তাবের বিপক্ষে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো। ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করেছে। বিভিন্ন সংগঠন লিফলেটও বিতরণ করেছে। বিদেশকে এখানে ঢুকাবেন না, বিদেশকে ঢুকালে আমাদের নৌবন্দর, আমাদের নৌবাহিনী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের কর্তৃত্বটা টোটালি চলে যাবে। আমরা এই বন্দরকে বিদেশিদের হাতে দিতে দিব না। যদি বন্দরকে বিদেশি কোনো বিনিয়োগ, বিদেশি কোম্পানিকে নিয়ে আসতেই হয়, তাহলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তাদেরকে আহ্বান করুক। এনসিটির মালিকানা নিয়ে গঠিত এই বিতর্কে একে একে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হচ্ছে, যারা এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ বিরোধী দাবি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ডিপি ওয়ার্ল্ডকে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে হয়, আমাদের বেটার টার্মিনাল আছে, নতুনভাবে হচ্ছে, কিন্তু ওরা এখানে ইনভেস্ট করো। শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের জীবনের মান উন্নয়ন, শ্রমিকের চাকরির ক্ষেত্রে তার একটা স্বাধীনতা, এইগুলো নিয়ে আমরা ভাবি। সেই ক্ষেত্রে এখানে অন্য কোনো কেউ আসলে সেই মর্যাদা বুঝবে না। এনসিটি টার্মিনালের শ্রমিকদের চোখে মুখে উদ্বেগ, কেননা টার্মিনাল নিয়ে প্রশ্ন এখন কেবল মালিকানার নয়, হাজারো শ্রমিকের জীবনের। আফরিন পপি, মোহনা সংবাদ। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের 52 কিলোমিটার অংশে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক সহ 3 ঢাকার যানবাহন। এতে ঘটেছে প্রতিনিয়ত দুর্ঘটনা। এদিকে নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। উচ্চ আদালতের রায়ে মহাসড়কে 3 চাকার যানবাহন চালানো নিষিদ্ধ হলেও নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অটো, সিএনজি, ইজি বাইক এইগুলির কারণে সর্বক্ষণই দুর্ঘটনা হয়ে থাকে। একটা কোস্টাল যাইতে বড় কাজ যাইতেছে, এটা তো যাইতেছে শুরু করে আর মনেই করে না। সিএনজি চালিত অটোরিকশা চালকরা বলছেন হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই চলাচল করছেন তারা। সুস্থ মতন গাড়ি চালাতে পুলিশের কোনো রামদা নাই, কিছু নেই। আমরা পেটের দায়ে এই রোডে আসলে আমার ভাড়াটা বেশি পাই। অপরদিকে মহাসড়কে নিষিদ্ধ 3 চাকার যানগুলো চলাচলের কারণে ক্ষুব্ধ দূরপাল্লার পরিবহন চালকরা। ঢাকা সিলেট মহাসড়ক আমাদের অটো সিএনজি হুড়াহুড় চলতেছে, এই রোডে গাড়ি চালাইতাছি, উল্টা পাল্টা গাড়ি ঢুকাইতাছি। সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক মহাসড়কে চলায় গাড়ি চালাতে অসুবিধা হয়, সে সাথে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে গাড়ি চলে তখন দেখা যায় কিছু কিছু 3 চাকার যান গাড়ির সামনে এসে পড়ে যায়। এখন তা থেকে ওই গাড়িগুলি অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে যে যাত্রীগুলি থাকে সেই যাত্রীগুলিও দুর্ঘটনার কবলে শিকার হয়। হাইওয়ে পুলিশ বলছেন নিষিদ্ধ 3 চাকার যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে না আসে এই জন্য সবসময় সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করতেছি, মানুষের সচেতন করার চেষ্টা করতেছি। পাশাপাশি আইনগত ব্যবস্থা বলতে আমরা প্রতিবেদন দিচ্ছি। অটো, রিক্সা, ভ্যান, মানে স্লো ভেহিকেল যেটা নিষিদ্ধ আছে, হাইকোর্ট থেকেই নিষিদ্ধ করা আছে। আমরা মাইকিং করছি এবং কিছু সিএনজি যেগুলা চলতেছে আমরা সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, মামলা করছি। প্রশাসন 3 চাকার যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে সড়কে দুর্ঘটনা রোধ হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। পাক ভারত সংঘাতে পরিবর্তন করা হলো পিএসএল এর ভেন্যু।
পাকিস্তান থেকে ভেন্যু সরিয়ে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে এই সংঘাতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত হওয়ার সংখ্যাটি আরও এক দফা বেড়ে গেল। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাকিটা জানাচ্ছেন মোদাসসের আলী। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে হবার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ। সেদিন জিম সেশনও সারেন পেশোয়ারের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার সঙ্গে ছিল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলা রিশাদ হোসেনও। পেশোয়ার করাচি ম্যাচটি মাঠে গড়ানোর কয়েক ঘন্টা আগেই স্টেডিয়াম এলাকায় ঘটে ভারতীয় ড্রোন হামলা। স্থগিত করা হয় ম্যাচ। আতঙ্ক ছড়িয়ে পড়ে লিগ খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের মাঝে। নাহিদ ও রিশাদের অবস্থাও তাই। পরে নাহিদ ও রিশাদকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় পাকিস্তান থেকে দুবাই। এরপর সেখান থেকে তারা পা রাখবেন ঢাকায়। পাকিস্তানের এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকে পিসিবি। সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে পিএসএল এর আয়োজন করার। এদিকে চলতি মাসে পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশ দলের। পাক ভারত সংঘাত শুরু হবার পর থেকে সিরিজ নিয়ে যে শঙ্কা দেখা দেয় তা যেন আরও জোরালো হলো। শনিবার এ নিয়ে বোর্ড মিটিংও ডেকেছে বিসিবি। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যদিকে ভারতেও পড়েছে এর প্রভাব। জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী প্রদেশ হিমাচলের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি চলাকালেই আকস্মিক স্থগিত করা হয় নিরাপত্তাজনিত কারণে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বিকেল 4টায় রাজধানীতে ফর্টিসের মুখোমুখি হবে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিতলে শিরোপার আরও এক ধাপ কাছে চলে যাবে সাদা কালো যোদ্ধারা। অন্যদিকে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে মোকাবেলা করতে নামবে বসুন্ধরা কিংস। ব্রাদার্সের হারাতে পারলে টেবিলে 2 নম্বরে থাকা ঢাকা আবাহনীর একদম কাছাকাছি চলে যাবে কিংসরা। এদিকে একই সময়ে ময়মনসিংহে খেলতে নামছে তলানিতে থাকা 2 দল, ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। এবার পাঞ্জাব কাশ্মীরের সামরিক স্থাপনায় পাকিস্তানে হামলার অভিযোগ ভারতের। ইসলামাবাদের অস্বীকার, পাকিস্তানের প্রতি তুরস্কের সর্বাত্মক সমর্থন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা, যমুনার সামনে টানা অবস্থান। জুলাই সনদের ঘোষণা চেয়ে বাদ জুমা গণজমায়েত। সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুরবাসী। সময় মতো না সরানোর অভিযোগ, লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এবং রাজধানীর সবজি বাজারে গ্রীষ্মের উত্তাপ, বেড়েছে গরিবের আমিষ মাছ ডিমের দামও। স্থিতিশীল মাংসের দর, স্বস্তি ফিরছে চালে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনায় সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই